বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শ্যাওলা উপন্যাসের পাঠ। আজ এই উপন্যাসের চতুর্থ পর্বের ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। যে বন্ধুরা আজ প্রথমবার আমার চ্যানেলে এলেন তাদের উদ্দেশ্যে বলি, বন্ধু, আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, কারণ একমাত্র তাহলেই আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কেমন? চলুন এই কটি কথা বলে শুরু করা যাক আজকের পাঠ। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শ্যাওলা। আট। ফুটু, তোর চোখের কোল বসে গেছে মাইরি, অত সিনেমা দেখিস না। ফুটবে, তোর চোখের কোল বুঝি ঢেউ দিচ্ছে? মাইরি বলছি, বিদ্যা, আয়নায় দেখিস তোর গালের গর্তে এখন তেল রাখা যায়। ঝাপড় খাবি কিন্তু, শরীর তুলে কথা বলবি না। আঙুর খাস? হ্যাঁ, চারদিকে আঙুর ফলে আছে কি না? তোর বাবার তো টাকা আছে, তাতে তোর বাবার কি? বাবার পয়সা দেখাচ্ছে। যাও না আমার বাবার কাছ থেকে পয়সা আদায় করতে, বাপ 14 পুরুষ উদ্ধার করে দেবে। আমার বাবাকে তো চেনো না? বিলু বলল, ভাগ, গত মাসে যে স্টেশনের প্যান্ট করালি তার টাকা কে দিয়েছিল শুনি? ফুটু চটে গিয়ে বলে, প্যান্টের টাকা দেবে না তো জন্ম দিয়েছিল কেন? ওসব বাচ্চার, এসেনশিয়াল গুডস হলে অন্য কথা, আঙুরের কথা তুললে চটি ছুঁড়ে মারবে। বিলু ফুটুর শেষ কথাটা শুনতে পেল না। 8B স্ট্যান্ডের ভেতরে ফাঁকা চত্বরটায় প্রচণ্ড রোদ, স্ট্যান্ডে বাস নেই, বিস্তর লোকের ভিড় জমে আছে। দুখানা দোতলা বাস দাঁড়িয়ে আছে বটে, কিন্তু স্টার্টার বলছে দুটোই ডিফেক্টিভ। অবশ্য বিলুদের তেমন তাড়া নেই, একটা মোটে বাজে। সমর, দোবার, রাজেশ আর সুব্রতর আসবার কথা। ওরা এলে সবাই মিলে প্রিয়া সিনেমায় যাবে। বলাই আগে চলে গেছে লাইনে জায়গা রাখতে। ডিফেক্টিভ বাস দুটোর একটার দোতলায় অনেকক্ষণ ধরে একটা লোক বসেছিল। বাইরে থেকে আবছা কালো মূর্তিটাকে নিথর হয়ে বসে থাকতে দেখেছিল বিলু। কত বেকার লোক থাকে সারাদিন এখানে সেখানে, যেখানেই বসার জায়গা পায় সেখানেই খানিকক্ষণ বসে থেকে সময় কাটায়। কথা বলতে বলতে মাঝে মাঝে তাকাচ্ছিল। হঠাৎ সেই লোকটা নেমে এসে আলোয় পা দিতেই বিলু একটু চমকে গেল। মুখটা চেনা চেনা, চোখে গগলস, গালে দাড়ি, খুবই নোংরা জামা প্যান্ট পরা লোকটা খুব ধীরে সুস্থে হেঁটে চত্বরটা পার হয়ে শেডের তলায় ছায়ায় এসে দাঁড়ালো, একটু তফাতে। বিলু মুখ ঘুরিয়ে দেখছিল। ফুটু বলে, কাকে দেখছিস? ভালো মাল? আরে না, কালো চশমা পরা ও লোকটা কে রে, চিনিস? ফুটু দেখল, তারপর কাঁধ ঝাঁকিয়ে বলল, চেনা চেনা লাগছে আমারও, প্রায় দাঁড়িয়ে থাকে এখানে সেখানে। সেদিন সমর কি একটা নাম বলেও ছিল, নকশাল বে। নকশাল? বিলু চোখ কুঁচকে বলে, তাহলে হিরুদা নয় তো? হবে, তোর কি? চেনাচেনি ছড়বে, দেরি হয়ে যাচ্ছে, এখন ভেজরং ভেজরং করতে যাস না। আরে না, কিন্তু হিরুদা তো মরে গেছে বলে শুনেছিলাম, পুলিশের গুলি খেয়েছিল। তবে কি ভূত? না রে, এ হিরুদাই মনে হচ্ছে। আরে অন্য লোকও হতে পারে, সিনেমায় দেখিসনি যমজ ভাই নিয়ে ক্যাসা সব কাণ্ড হয়? বিলু মাথা নেড়ে বলল, যমজ ভাইয়ের মামলা নয়, হিরুদাই এসেছে, দাঁড়া শিওর হয়ে আসি। বলে বিলু ফুটুকে রেখে এগোলো। সামনে যেতে বিলু খানিকটা ভয় খাচ্ছিল। ভয় খাওয়ার কিছু নেই, হিরুদা মানুষ তেমন খারাপ ছিল না তো, ভিখিরির মতো থাকতো, চেয়ে চিনতে খেত। এমনকি বিলুর মেজদি রূপালির ওপর ওর একটু টানও টের পেত বিলু। হিরণময় খুন খারাপই করেছিল বলে শুনেছে বিলু, কিন্তু কখনো দেখেনি কিছু। হিরণময় এমনকি মাস্তানিও করতো না। বিলুর পরিষ্কার মনে আছে, রাজা সুবোধ মল্লিক রোডের ওপর একটা লোহা লক্করের দোকানের সামনে হিরণময় দাঁড়িয়েছিল একদিন। বিলু জানে সে সময় হিরুদা মেজদিকে স্কুলের রাস্তায় ফলো করত, কথাবার্তা বলতো। মেজদির স্কুলে যাওয়ার সময় তাই রোজ ওখানটায় দাঁড়াতো। সেদিনও দাঁড়িয়ে আছে। বিলু মর্নিং স্কুল থেকে ফেরার পথে দেখে
5-7টা ছেলে কোত্থেকে এসে হিরুদাকে ঘিরে ধরল। তাদের মধ্যে একজন চেঁচিয়ে খুব তড়পাচ্ছিল, মেয়ে ছেলের পিছু নেওয়া সালা বের করে দেবো, কোনো দিন যদি আর এখানে দেখতে পাই। দৃশ্য দেখে বিলু ভয়ে কাঠ, কিন্তু হিরুদা আঙুলও তোলেনি, চুপচাপ দাঁড়িয়ে গালাগাল হজম করে গেল। তারপর একটু হেসে ভিড় কেটে বেরিয়ে আস্তে আস্তে হেঁটে চলে গেল দক্ষিণ দিকে। কিন্তু পরদিনও আবার শান্তভাবে ওই জায়গায় দাঁড়িয়েছিল এসে। বিলু মনে করে সেইটাই হিরুদার সবচেয়ে বড় মাস্তানি। হাঁক ডাক নেই, তড়পানো নেই, ঠান্ডাভাবে যে কোনো গোলমালের মুখোমুখি দাঁড়িয়ে যেতে পারে, ভয় খায় না। টক করে কথা বলল না বিলু। সামনে দিয়ে 2-4 বার হাঁটাহাঁটি করে দেখল, না, হিরণময়ের চোখ তার ওপর পড়ছে না। হালকা রঙের গগলস চোখে একটু উঁচু দিকে চেয়ে নিশ্চল দাঁড়িয়ে আছে, তবে মাঝে মাঝে ঠোঁট নড়ে উঠছে। একবার ডান হাতের তর্জনী দিয়ে বাতাসে ঢেঁড়া কাটছে। হিরুদাই, কোনো ভুল নেই, তবে মাথার একটু গোলমাল হয়েছে নাকি? বিড়বিড় করছে, আঙুল নাড়ছে। বিলু সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, হিরুদা না? হিরণময় সামান্য কৌতূহলে ওর দিকে তাকালো, সময় নিল একটু। তারপর খুব মৃদু একটু হাসির ভাব করে বলল, কেমন আছো বিলু? পাশ করেছ? সামনের বার পরীক্ষা দেব। আপনি কেমন আছেন? খুব ভালো। কবে ফিরেছেন? হিরণময় যেন একটু অবাক হয়ে বলে, ফিরিনি তো। আমার আবার ফেরা কোথায়? ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছি, আবার চলে যাব। বিলু অবাক হয়ে বলে, বাড়ি ফেরেননি? হিরণময় একটু হাসল, কিন্তু প্রশ্নটার জবাব না দিয়ে বলল, তোমাদের এদিককার রাস্তাঘাট খুব ভালো হয়ে যাচ্ছে, কি বলো? বিলু এ কথাটার মাথা মুন্ডু না বুঝেই বলে, হচ্ছে তো। আপনি যে আমাদের বাড়ি গেলেন না, মেজদির সঙ্গে দেখা হয়েছে? হিরণময় খুব অবাক হয়ে বলল, না তো। তোমাদের বাসাটা কোথায় যেন ছিল? সেন্ট্রাল পার্কে না? সেখানেই আছো এখনো? না, আমরা কালীবাড়ি লেনে উঠে এসেছি, 2 বছর হয়ে গেল। আপনি সেন্ট্রাল পার্কে আমাদের খোঁজ করেছিলেন? না না, আমি কোথাও খোঁজ করিনি। একদিন যাবেন কিন্তু? যাব। একটা 8B বাস স্ট্যান্ডে ঢুকলো এসে। দূর থেকে ফুটু ডাকছিল, এই বে বিলু, দেরি হয়ে যাচ্ছে কিন্তু, সব এসে গেছে। বিলু বলল, যাই হিরুদা। হিরণময় একবার মাথা নাড়ল মাত্র। বিলু দৌড়ে এসে দুদ্দার ভিড়ের মধ্যে গুঁতিয়ে বাসের পাদানিতে উঠতে উঠতে শুনতে পায় ওপরতলা থেকে সমর চেঁচাচ্ছে, বিলু, ওপরে চলে আয়, জায়গা রেখেছি। ভিড়ের বাসে জায়গা রাখার নিয়ম নেই, রাখলেও প্যাসেঞ্জার মানে না। জায়গা রাখা নিয়ে একজন ভদ্রলোক বলছে, এটা কি ট্রেনের কামরা নাকি যে সিট রিজার্ভ করবে? পেয়েছো কি তোমরা? সমর চোখ রাঙিয়ে বলে, দাদু, তুমি তুমি করে বলবেন না, বলে দিচ্ছি, ভালো হবে না। ফুটু সামনে থেকে বলে, আপনার মতো অনেকে জায়গা পায়নি, সবাই কি ঝগড়া করছে নাকি? ভদ্রলোক উত্তেজিতভাবে বলে, এটা আমারই পাওনা সিট ছিল, ও ছোকরা আমাকে এক ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বসে পড়ল। সমর এক ঝটকায় বুক চিতিয়ে বলল, বেশ করেছি, বসেছি, যান না, কি করবেন করুন গিয়ে। ভদ্রলোক সমরের ভঙ্গি দেখে আর কিছু বললেন না বটে, তবে ফুঁসছিলেন। 2-1 মধ্যস্থতা করে বলল, যাগে মশাই, গোলমাল করে কাজ নেই, যাওয়া নিয়ে কথা, বসে হোক দাঁড়িয়ে হোক। জায়গা না পাওয়া ভদ্রলোক শুধু বললেন, আমার ন্যায্য পাওনা মশাই সিটটা। বসলো তো বসলো, দেখুন আবার পাশের জায়গাটাও আটকে রাখলো। এই গরমে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে তবে বাসে উঠেছি। বাসওয়ালাদের কাণ্ডও বলিহারি। 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে বাস এলে যে মানুষের কি অবস্থা হয়। বিলু উঠে এলো, ভিড় ঠেলে গিয়ে সমরের পাশে বসতেই সমর চাপা স্বরে একটা খিস্তি দিয়ে বলল, তোর জন্যই সারা গণ্ডগোল, আর একটু হলেই লেগে যেত। হিরুর সঙ্গে কি কথা বলছিলি বে? চিনিস ওকে? আমাদের অনেক দিনের চেনা, ঘ্যাম নকশাল ছিল, বহুত লাশ ফেলেছে। চেপে যা, কে কোথায় শুনবে। ফুটু বলল, বলাইটা মাঝে একটা গোবর, গিয়ে হয়তো দেখবো লাইন ডাকতে পারেনি। সমর বলে, তোদেরই দোষ, 12টা টাইম করলে ঠিক হতো, আজ লাইনে মারপিট হবেই। রাজেশ আর দোবার সামনের দিকে একটা সিটে পাশাপাশি বসে আছে। রাজেশের মুখটা গম্ভীর, অন্যমনস্ক। দোবারের পরনে এখনও গুরুদশার কোরা কাপড়। সে এক নাগাড়ে কি যেন বকবক করে যাচ্ছিল। রাজেশ জবাব দিচ্ছে না। বাসের ওপরতলাটা তেতে আগুন হয়ে আছে। বাস ছাড়বার নামও নেই, ছাড়লে হাওয়া পাওয়া যেত। নিচে স্টার্টারের সঙ্গে প্যাসেঞ্জারদের ঝগড়া হচ্ছে। বাসের যেদিকটায় রোদ সেদিকেই বসেছে সমর। হাত বাড়িয়ে বাসের বডিতে প্রচণ্ড জোরে চাপড় মেরে গুম গুম শব্দ তুলে চেঁচিয়ে বলতে লাগলো, আরে সালারা, মাজা কি হচ্ছে নাকি? আমাদের কাজ নেই? দেখা দেখি সুব্রত, দোবার সবাই বাসের গায়ে চাপড়াতে লাগলো জোরে। অন্য প্যাসেঞ্জাররা খুশি হচ্ছিল তাতে। একজন বলল, আরও জোরে লাগান ভাই, বেটারা আড্ডা মারছে বসে। চাপড়ানির চোটে বোধহয় ড্রাইভার এসে গেল। কন্ডাক্টর ঘন্টি মারল।
প্রিয়ার সামনে নেমে ফুটু বলল, লেবে হাওয়া খাজ, ভিড় দেখেছিস? সমর ভরসা দিল, বলাই ঠিক লাইনে সেটে আছে, ও যদি জায়গা মতো থেকে থাকে তো পেয়ে যাব টিকিট। ট্রাম লাইন পেরিয়ে এসে ওরা দেখে হাজার লোকের ভিড়ের মধ্যে লাইনটা খুব টাল খাচ্ছে। লাইনের লোকেরা একে অন্যের কাঁধ ধরে জায়গায় থাকবার চেষ্টা করছে। ঝুলোঝুলি কাণ্ড। দুজন হোমগার্ড লাঠি আপসাচ্ছে ঘুরে ঘুরে। লাইনের মাঝামাঝি বলাই চামচিকের মতো সেটে আছে ঠিক দেখে ফুটু বলে ওঠে, পেয়েছি বে। কিন্তু সকলেই বুঝতে পারছিল আজ লাইন ভাঙবে। একে অমিতাভ বচ্চনের হিট ছবি, তার ওপর মোটে দ্বিতীয় সপ্তাহ, ঘণ্টা চারেক আগে থেকেই লাইন লেগে গেছে। সমর একটু হেক্কর আছে, লাইনটা এদিক ওদিক হচ্ছে, টাল খাচ্ছে। তার মধ্যেই একটা গোত্তা মেরে বলায়ের সামনে ঢুকে গিয়ে চাপা স্বরে সবাইকে বলল, আমার পেছনে ঢুকে পড়। লাইনের ছেলেরা চেঁচাচ্ছে খুব। হোমগার্ড ছুটে এলো। সমর কলারটা তুলে বলল, হোমগার্ড পানা অন্য জায়গায় দেখাবে, বেশি গড়বড় করলে জল ভরে দেবো। হোমগার্ড দুজন একটু লাঠি নাচিয়ে সরে গেল। পিছন থেকে চেঁচানি উঠছিল ঠিকই, কিন্তু এ সময়ে সমরদের দেখা দেখি বাইরের বস্তির ছেলে লাইনে ঢুকে পড়তে থাকে। গায়ে গায়ে মানুষের লাইন তাতে প্রচণ্ড টাল খেতে থাকে। গালাগাল, চেঁচামেচি, আবার হাসির শব্দও শোনা যায়। 5-7টা দুবলা ছেলে লাইন থেকে ছিটকে বেরিয়ে গেল চাপ সহ্য করতে না পেরে। সমরেরও বুক ভেঙে যাচ্ছিল চাপে। দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে বলল, ছাড়িস না কেউ, ধরে থাক ভালো করে। দোবার পিছন থেকে বলল, রাজেশ শালা কোথায় গেল বলতো? আই বে ফুটু, রাজেশ কাটলো কোথায়? নেই না। সামনের দিকে চাপ খেয়ে লাইন ভাঙছে, আবার জোড়া লাগছে, কিন্তু তাতে 2-4 জন ছিটকে যাচ্ছে, আবার 2-4 জন অন্য ছেলে ঢুকে পড়ছে। সমর চেঁচালো, চেপে রাখ সামনের দিকে, লোক ঢুকছে। হঠাৎ লুঙ্গি পরা গেঞ্জি গায়ে একজন আর পায়জামা শার্ট পরা একজন কালো কালো চেহারার দুটো ছেলে দেশপ্রিয় পার্কের রেলিং টপকে এদিকে লাফিয়ে পড়ল। তারপর সোজা এগিয়ে এলো লাইনের দিকে। মুখে কোনো কথা নেই, দুজনেই একবার লাইনটা আগাগোড়া দেখে নিয়ে সামনের দিকে গিয়ে একটা ধেড়ে ছেলেকে ঘাট ধরে বের করে এনে একটা ধাক্কা দিল। ধেড়ে ছেলেটা যেন কিছু হয়নি এমন একটা ভাব দেখিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। ফুটু বলল, সমর, কেলো। চুপ। সমর ধমক মারল। বিলু বলল, বুঝতে পারবে না। ছেলে দুটো 1-2 করে লাইন থেকে ছেলে বেছে বেছে বের করে দিচ্ছে ঘাট ধরে। মুখে কথা নেই। যাদের বের করছে তারাও কিছু না বলে চলে যাচ্ছে, যেন কিছু হয়নি। কালো ছেলে দুটোর সঙ্গে বাচ্চা বাচ্চা 3-4টে ছেলে জুটে গেছে। তারা বোধহয় লাইনে ছিল, ছিটকে গেছে। তারা এখন দেখিয়ে দিচ্ছিল লাইনে বাইরে থেকে কে কে ঢুকেছে। ছেলে দুটো নিঃশব্দে ধরে ধরে তাদের বের করছে। সুব্রত বলল, আমাদের গায়ে হাত দিলে দেখিয়ে দেবো। ফুটু বলল, চব্বে, ওরা লেক ক্যাম্পের ছেলে, কিছু করতে গেলেই 200 মস্তান জুটে যাবে। মুখটা ঘুরিয়ে দাঁড়িয়ে থাক, বুঝতে পারবে না। ছেলে দুটো লাইন মেরামত করতে করতে কাছে এসে গেল। বাচ্চা একটা ছেলে চেঁচিয়ে বলল, মদনদা, এই যে এই 4 জন। বুদ্ধিমানের মতো সমর নিজে থেকেই লাইন ছেড়ে বেরিয়ে গেল। দেখা দেখি বিলু আর দোবার। সুব্রত ঠায় দাঁড়িয়েছিল বোকার মতো, কি একটা বলতেও গেল। লুঙ্গি পরা ছেলেটা ঝেড়ে একটা চড় কষিয়ে বলল, সকালে উঠে রোজ ব্যায়াম করো নাকি ভাই? পায়জামা পরা ছেলেটা সুব্রতর ঘাটটা ধরে অনায়াসে বের করে আনলো লাইন থেকে। সুব্রত জেদবশত দাঁড়িয়ে রইল ফুটপাতে। পার্কের রেলিংয়ের ওপার থেকে সমর ডাকলো, চলে আয়। গোলেমালে বলাই রয়ে গেল লাইনে। মুখ ফিরিয়ে সে এদের দিকে চেয়ে একটু হাসলো, খুব অহংকারের হাসি। তাকে ওরা বের করে দেয়নি। রাজেশকে দেখা যাচ্ছিল না। ফুটু বলল, ও শালা ঠিক লাইন ম্যানেজ করেছে বললাম। রাগে অপমানে সবাই গনগনে হয়ে আছে। সমর বলল, ফের রাজেশ রাজেশ করবি তো ঝাপড় খাবি। রাজেশ লাইন ম্যানেজ করেছে তো তোর বাবার কি? বিলু তেতো মুখে বলল, মাইরি তোরা আবার লাগাস না, এখন করবি কি? সমর বলে, শোনো, আমি বলে দিচ্ছি, বলাই যদি পাড়ায় গিয়ে ইনসাল্টের কথা বলে দেয় তবে কিন্তু খারাপ হয়ে যাবে। বলাইকে ওয়ার্নিং দিয়ে দেবে তোমরা। দোবার বলে, বলাই ডারফোক আছে, বলবে না, কিন্তু এখন করবি কি? সমর নির্দ্বিধায় বলল, যার কাছে যা আছে সব ঝেড়ে বের করো, মাল খাবো। সবাই চনমন করে ওঠে। বিনা প্রতিবাদে সবাই পয়সা বের করে হিসেব করতে থাকে। বিলু কোনোদিন খায়নি, তবু একটু ইতস্তত করে পকেটে পয়সা খুঁজতে থাকে। লাইনের অবস্থা দেখে রাজেশের সিনেমা দেখতে ইচ্ছে করল না। একবার সে বলেও ছিল সমরকে, দিল আচ্ছা নেই হ্যায় দোস্ত। সমর কথাটা শুনতে পায়নি, লাইন ম্যানেজ করতে ব্যস্ত ছিল। রাজেশ দূর থেকেই তার বন্ধুদের দেখলো লাইনে ঢুকে পড়তে। চারদিকে ভিড়ে ভিড়াক্কার, কেউ কাউকে চেনে না। রাজেশ একবার হলের বাইরের হোর্ডিংটার দিকে তাকিয়ে ছবিটা দেখল। বন্ধুরা তাকে লক্ষ্য করেনি, লাইন দিতে ব্যস্ত। রাজেশ একটা চাপা শ্বাস ফেলে দেশপ্রিয় পার্কের গেট থেকে 50 গ্রাম গরম চিনেবাদাম কিনে হাঁটতে হাঁটতে কেওড়াতলায় চলে আসে। চারদিকে পাঁচিল ঘেরা শ্মশানটা আগুনে রোদে গনগনে তেতে আছে, ছাই উঠছে। মাতাল একটা ডোম হাল্লা করছে জোর। গোটা 6-7 চুল্লি জ্বলছে।
ঘি আর মানুষ পোড়ার কটু গন্ধ, কাঠের ধোঁয়ায় জ্বালা। সেদিন যেখানটায় সেই কিশোরী মেয়ের খাটটা ছিল, সেই জায়গাটা আজ ফাঁকা। রাজেশ চুপ করে কিছুক্ষণ চেয়ে থাকে সেই দিকে। অত সুন্দর মেয়েটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কবে? ছাই হয়ে যাওয়ার জন্যই কি এই জন্মটন্ম শালা? কোনো মানে হয় এসব ইয়ার্কির? রাজেশ বেশিক্ষণ দাঁড়ায় না। লতানে গাছে ছাওয়া শুঁড়িপত্তা ধরে দুধারে সাজানো কাটা কাঠের স্তূপ দেখতে দেখতে ফিরতে থাকে। এইসব কাঠ রয়েছে মানুষকে ছাই করার জন্য। কেন বে, কেন? বেশ একটু রাত করে যখন বিলু বাড়ি ফিরছিল, তখনও তার মাথার টাল খাচ্ছে, শরীর ঝুল খাচ্ছে এদিক ওদিক। দুবার বমি করেছে ইতিমধ্যে। দুনিয়াটা ধোঁয়াটে লাগছে একটু, আলোগুলো ডিম ডিম। মানুষজন চিনতে পারছে বটে, কিন্তু সবাইকে একটু জলে ডোবা মতো দেখায়। চারদিকের শব্দগুলো পরিষ্কার শুনতে পাচ্ছে না। সব মিলে রাজারহাটের মতো ভনভন শব্দ। মুখের মদের গন্ধ তাড়াতে জর্দা পান খেয়েছে, কিন্তু জর্দা খাওয়ার অভ্যেস নেই বলে তখন থেকে হেঁচকে উঠছে বারবার। এইসব অসুবিধে নিয়ে বিলু যখন বাড়িতে ঢুকছে তখন রাত 10টা। তবে তাদের বাড়িতে রাত 10টা মানে ভর সন্ধে। বিলুদের কালীবাড়ি লেনের বাসাটার একটা সুবিধে যে বাইরের ঘর দিয়ে না ঢুকলেও চলে। দেয়াল ঘেঁষে ভিতর বাড়িতে যাওয়ার পথ ধরে বিলু ঢুকে গেল। বাড়িতে যথারীতি লোকজনের সাড়া শব্দ পাওয়া যাচ্ছে, গানের আওয়াজ। ঢুকবার পথেই মেজদির ঘরের জানালা, সবুজ পর্দা ফেলা। ওপাশে টেবিল ল্যাম্প জেলে মেজদি পড়ছে। বিলু বা সোনালি কেউ আজকাল আর মেজদির ঘরে বসে পড়ে না, তাদের ঘর আলাদা। মেজদি কথা বলে খুব কম। বাড়ির সবাই আজকাল মেজদিকে ভয় পায়, মেজাজ বুঝে চলে। কদিন হলো মেজদির মন মেজাজ ভালো নেই, খুব গম্ভীর মুখ, খাওয়া দাওয়া কমে গেছে, রোগাও হয়েছে একটু। জানালাটা পার হওয়ার সময় ভিতর থেকে মেজদি ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করল, কে রে? বিলুর পা আটকে যায়। চোরের গলায় বলে, আমি বিলু। মেজদি হাত বাড়িয়ে পর্দাটা সরিয়ে তাকে দেখে বলে, কোত্থেকে ফিরলি এখন? মেজদির গলার স্বর ইস্পাতের মতো কঠিন। রাত করে ফেরা মেজদি পছন্দ করে না, কিন্তু তার চেয়েও আরও বড় সর্বনাশ আজ করে এসেছে বিলু। যদি টের পায়। বিলু জানালা থেকে যতটা পারে পিছনে সরে দেয়ালে সিঁটিয়ে গেল। মাথাটা ধোঁয়াটে লাগছিল, আবোল তাবোল কথা আসছে মাথায়। বিলু প্রাণপণে বুদ্ধি ঠিক রাখবার চেষ্টা করে বলল, সিনেমায়। রূপালি ঝাঁ করে ওঠে, কাকে বলে গিয়েছিলি? মা। বিলু মাথা নিচু করে বলে, কানটা ছিঁড়ে ফেলবো একেবারে মিথ্যে কথা বললে। আজ দিদির বাড়িতে না তো রেশনের বাড়তি চিনিটা পৌঁছে দিয়ে আসার কথা, কাউকে না বলে সিনেমা গেছিস? এত সাহস তোর হয় কোত্থেকে? বিলু মাথা ঠিক রাখতে পারছে না। আবোল তাবোল কী সব হচ্ছে মাথার মধ্যে। দেয়ালটায় লেগে থেকে মাথা খাড়া রেখে বলল, মেজদি, আজ হিরুদার সঙ্গে দেখা হলো। বলে বিলু ভাবল মেজদি খুশি হবে। রূপালি তেমনি ঝাঁঝের গলায় বলে, কে হিরুদা? সেই যে নকশাল হিরণময়দা সেন্ট্রাল পার্কের বাসায় আসতো। রূপালি সামান্য কেঁপে গেল বুঝি, তবু স্থির গলায় বলল, সে তোকে কি বলেছে? বলল, একদিন বাসায় আসবে। হিরুদার কথায় মেজদি খুশি হবে বলে ভেবেছিল বিলু, কিন্তু তা হলো না। রূপালি সন্দেহের গলায় বলল, তুই ঠিকানা দিয়ে এলি বুঝি? হিরুদাকে ঠিকানা দিয়েছে কিনা তা বিলুর মনে পড়ল না। বলল, মায়েরই না, বিদ্যা। ছোট লোকের ছেলের মতো কিরে কাটতে শিখছিস? অন্য সময় হলে কিরে কাটার জন্য বিলুকে রূপালি হয়তো মারত, কিন্তু আজ বেশি কিছু বলল না আর। শুধু গনগনে রাগের গলায় জিজ্ঞেস করল, সে তোর কাছে ঠিকানা চেয়েছে? বিলু এ অবস্থাতেও হাওয়া বুঝে গেল। মেজদি তাহলে হিরুদার ওপর তেমন খুশি নয়। দেয়ালে পিঠ রেখেই সে বলে, না। তুই ওরকম জড়িয়ে জড়িয়ে কথা বলছিস কেন? কি হয়েছে? কই জড়িয়ে বললাম? বিলুর মাথা ধমকে চমকে আর ভয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। বুঝতে পারছে মেজদির চোখ কান সজাগ। জানালার আলো থেকে সরে একটু অন্ধকারে গিয়ে বিলু বলে, আমার খিদে পেয়েছে। রূপালি বলল, খেয়ে আমার ঘরে আসবি। বাথরুমে গিয়ে বিলু দরজা বন্ধ করে দিল। তারপর স্নান করতে লাগলো প্রাণপণে। বুঝতে পারছিল না তার মুখে গন্ধ আছে কিনা এখনো। মদ খাওয়ার সময় খেয়াল হয়নি যে রাতে তাকে মার কাছে শুতে হবে। মা টের পেলে। অনেকক্ষণ স্নান করে বিলুর মাথা পরিষ্কার হলো অনেকটা। চোখ দুটো ভীষণ ভারী হয়ে ঢুলে আসছে। সে খুব বেশি খায়নি, সবচেয়ে বেশি খেয়েছে সমর আর ফুটু, তবে ওরা প্রায় খায়। বিলু যাও খানিকটা দেখা দেখি খেয়েছিল, তাও বমি হয়ে বেরিয়ে গেছে। তবু কি মা গন্ধ পাবে? হয়তো পাবে না। মা শুতে আসবে অনেক রাতে। আজ প্রণব মামা, কালী মামা দুজনেই এসেছে। গান এখন চলবে। ততক্ষণে ভাত খেয়ে একঘুম হয়ে যাবে বিলুর। স্নানের পর খেতে বসে বিলুর আবার বমি বমি করছিল। রুটি নাড়াচাড়া করতে করতে ঢুলে পড়ছিল ঘুমে। হঠাৎ দেখে মেজদি দরজায় দাঁড়িয়ে। বিলু ভয়ে তাড়াতাড়ি মুখ নামালো।
রূপালী কাছে এসে পাশের চেয়ারে বসে বলল, এত রাতে স্নান করলি যে? গরম। তোর মুখ ওরকম লাল দেখাচ্ছে কেন? মারধর খেয়েছিস নাকি? বিলুর একটু রাগ হয়। সে বলে, না, মার খাবো কেন? রূপালী হঠাৎ হাত বাড়িয়ে মাথায় ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলল, রাত 10টা পর্যন্ত বাইরে কিসের আড্ডারে? বদ কতগুলো ছোঁড়ার সঙ্গে তোকে কদিন আগেও দেখেছি। তোর ভদ্রলোক বন্ধু জোটে না কেন? বিলু চুপ করে থাকে। রূপালী যেমন হঠাৎ রাগে তেমনি হঠাৎ ঠান্ডা হয়। যেমন একটু চুপ করে থেকে খুব আস্তে করে বলল, খেয়ে উঠে আমার ঘরে আয় তাড়াতাড়ি। রূপালী চলে যাবার পরও বিলু অনেকক্ষণ খাওয়ার টেবিলে বসে রইল। মার খেয়েছে বলে কোনো অপমান লাগছিল না বিলুর, বরং এই ভেবে স্বস্তি পাচ্ছিল যে মেজদি গন্ধ পায়নি। রাঁধুনি গোপালের মা আরও রুটি দেবে কিনা জিজ্ঞেস করতে এলে বিলু মাথা নাড়ে, কিন্তু ওঠেও না। 1.5খানা রুটি পাতে পড়ে আছে। পাতের দিকে চেয়ে থেকে থেকে বিলুর মনে পড়ে তার ছোট্ট বয়স থেকেই স্কুল বা সেন্ট্রাল পার্কের ছেলে আর বন্ধুরা বলতো সে নাকি তার বাবার ছেলে নয়। ব্যাপারটা খুব বিশ্বাস হতো না বিলুর। আজকাল হয়। সে বুঝতে পারে এ বাড়ির কেউ তাকে যথার্থ ভালোবাসে না, শুধু মা বাসে। সোনালি জল খেতে ঢুকে বিলুকে দেখে বলল, খেতে ক ঘন্টা লাগে? ছর্দি, আমার মশারিটা ফেলে দিবি? বিশুয়াকে বল, শুবি নাকি? ঘুম পাচ্ছে ভীষণ। কদিন পর পরীক্ষা চাঁদু, টুকলির দিন আর নেই মনে রেখো। বিলুর ভীষণ মনে হচ্ছে আজ এ বাড়িতে কেউ তাকে ভালোবাসে না, শুধু মা। কিন্তু মাকে সে পায় কখন? বিলু উঠে আঁচিয়ে রূপালীর ঘরের দরজায় এসে দাঁড়ায়। দেখে রূপালী মুখ নিচু করে লিখছে। এ বাড়িতে সবচেয়ে বেশি যাকে ভয় পায় বিলু, সে মেজদি। মেজদির মেজাজের কিছু ঠিক নেই। কখন হাসবে কখন রাগবে তা বলা মুশকিল। বিলু ঘরে ঢুকে একটু দূরে দাঁড়ায়। রূপালী মুখ না তুলেই বলে, হিরণময়ের সঙ্গে তোর কোথায় দেখা হলো? বাস স্ট্যান্ডে। তোকে দেখে চিনল? বিলুর এখন কথা আসছে, মাথা জেবড়ে যাচ্ছে না, মনে পড়ছে। বলল, প্রথমে চিনতে পারেনি, আমি গিয়ে কথা বললাম। তোকে কথা বলতে বলেছে কে? চেনা দিতে গেলি কেন? দেখলাম দাঁড়িয়ে আছে, চেনা চেনা লাগলো, তাই গিয়ে কথা বললাম। কি বলল? বলেছি তো। এ বাড়িতে আসবে বলল। বিল্লু একটু মুশকিলে পড়ে যায়। আসবে বলে বলেছে বটে হিরুদা, কিন্তু সেটা নিজে থেকে নয়। তাই বিলু দ্বিধা করে বলে, বলল তো আসবে। তুই ঠিকানা দিসনি তো? না। তাহলে বাসা চিনবে কি করে? হিরুদা তো লোকাল লোক, ঠিক চিনে নেবে। রূপালী হঠাৎ মুখ তুলে তাকালো। তার চোখ বিশাল করে খোলা, স্থির চোখে চেয়ে বলল, কাল গিয়ে বলে আসবি যেন কখনো এ বাসায় না আসে, বুঝলি? বিলু মাথা নেড়ে বলল, আচ্ছা, কিভাবে বলবো? সেসব জানি না। দেখা হলে বলবি আপনি আমাদের বাসায় আসবেন না। বলবো মেজদি বলেছে? রূপালী একটু চুপ করে থেকে চোখ নামিয়ে নিয়ে বলে, তাই বলিস। এখন পড়তে যা। আজ ভীষণ ঘুম পাচ্ছে। রূপালী আবার বিশাল চোখ করে তাকালো, তারপর হঠাৎ একটু নরম হয়ে বলল, আজ ছেড়ে দিচ্ছি। আর ওই অসভ্য ছেলেগুলোর সঙ্গে যদি কোনো দিন দেখি তবে আস্ত রাখব না। আর যাব না ওদের সঙ্গে। যা। নয়। মাঝরাতে শোভেন কয়েকবার ডাকাডাকি করলেন, বৌমা, ও বৌমা, বংশী, এই বংশী। কেউ জবাব দিল না। ওদের ঘুম খুব গাঢ়। তাছাড়া দরজায় ছিটকিনি দেওয়া ওপাশ থেকে আজ ঘুম আসেনি। পাশের ফ্ল্যাটের কচি বউটার ব্রঙ্কিয়াল অ্যাজমার টান উঠেছে। বহু রাত পর্যন্ত ও ঘরে সবাই জাগা। অ্যাজমার কথা লুকিয়ে মেয়ের বিয়ে দিয়েছে বলে বউয়ের শাশুড়ি বউয়ের মা বাবা শ্রাদ্ধ করেছে অনেকক্ষণ, তাই তো শোভেনের ঘুম চটে গেছে। তার উপর রান্নাঘর থেকে বাসনপত্র নাড়াচাড়ারও যেন একটা শব্দ হচ্ছিল একটু আগে। চোর নয় তো। সারাদিন শোভেন্দ্রনাথের নানা কাজকর্মে কেটে যায়, নাতিটার সঙ্গে বকবক করাও আছে, কিন্তু এই একা ফাঁকা সময়টা বড় ভয়ঙ্কর। শোভেন তার পুরনো রেডিয়াম ডায়ালের ঘড়িটা দেখলেন, রাত 2:30। সকালে রাসু আসবে। ছোট ছেলে শঙ্খর জন্য সাঁতরাগাছিতে একটা মেয়ে দেখতে যাওয়ার কথা। রাসুর কোনো বন্ধুর মেয়ে। শঙ্খটার বিয়ে হয়ে গেলেই হয়ে যায়। বংশীর হয়েছে, চক্রর হয়েছে, বাকি শঙ্খ। শ্রীকৃষ্ণের বংশী, শঙ্খ, চক্র আর পদ্মর সঙ্গে মিলিয়ে ছেলে মেয়ের নাম রাখা হয়েছিল।
চক্র আছে এয়ারফোর্সের সিভিলিয়ান স্টোর কিপার হয়ে হাসি মারায়, শঙ্খ গয়ায়, রেলের চেকার। বলতে গেলে 3 ছেলেই উপযুক্ত, কিন্তু উপযুক্ত বলতে কি বোঝায় তা নিয়ে আজকাল শোভনের ধাঁধা লাগে একটু। চক্র চিঠিপত্র লেখে না, টাকা পাঠায় না, আসেও না বড় একটা। শঙ্খ আসে বটে কালে ভদ্রে, টাকাও পাঠায়, কিন্তু সেও পরের ছেলের মতো আলগা হয়েছে আজকাল। বলতে গেলে ছেলেদের তুলনায় শোভনের মেয়ে পদ্ম ভালো। তার বিয়ে হয়েছে দিল্লির এক অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে। ছোকরা কলকাতায় পোস্টেড ছিল। অত ভালো পাত্র শোভন আশা করেননি, কিন্তু মেয়ে নিজেই পাত্র জোগাড় করে ফেলেছিল। ছেলেটি ইউপির ব্রাহ্মণ, তবে কলকাতাতেই জন্মকর্ম আর 3 পুরুষের বাস বলে খাঁটি বাঙালি হয়ে গেছে। নাম হরিহর মিশ্র। তার ছেলেমেয়েরা যতগুলো ভালো কাজ করেছে তার মধ্যে সবচেয়ে ভালোটা হচ্ছে পদ্মর বিয়ে। পদ্ম দিল্লি থেকে প্রতি হপ্তায় পোস্টকার্ড ছাড়ে, বাপকে যেতেও বলে, কিন্তু বংশীর বউয়ের সঙ্গে তার বনিবনা হয় না বলে আসে না। বনিবনা কথাটা নিয়েও খুব ভাবেন শোভেন। আজকাল কারো সঙ্গে কারো বনিবনা হচ্ছে না। পাশের ফ্ল্যাটে খানিকক্ষণ চুপচাপ গেল, এই আবার বমির শব্দ আসছে। ওয়াক খ্যাক, ওয়াক খ্যাক। নতুন বিয়ের বউ, মোটে 4 মাস বিয়ে হয়েছে। শোভেন একটু শিউরে ওঠেন। শঙ্কর জন্য পাত্রী দেখতে যাবেন সকালে। ভালো মতো খোঁজ খবর নিতে হবে, নইলে ছেলের কপালে কি জোটে এসে। পাশের ফ্ল্যাট থেকে কথার শব্দ আসে। দরজা খুলে কে যেন বারান্দায় গেল। এইসব সারা শব্দ একরকম ভালো, লোকে জেগে আছে জানলে ভালোই লাগে। নিস্তব্ধতাটা বড় অসহ্য। 3টে বাজবার পর উঠে শোভেন দাঁত মেজে ফেললেন। শোভেনের চা সিগারেটের নেশা নেই, তবে গুড়াকু দিয়ে দাঁত মাজাটা অনেক দিনের অভ্যাস। উঠেই একমাত্র নেশা। রাসু আসবে 7টা সাড়ে 7টায়। সাঁতরাগাছি তো কালীঘাট থেকে কম দূরের রাস্তা নয়। ফিরে এসে আবার দুপুরে স্নান খাওয়া আছে। ভোরের আলো ফুটবার অনেক আগেই শোভেন তৈরি হয়ে নেন। আসলে দিনটাকে যত বড় করা যায়, রাতটাই তো ভয়াবহ। একা ঘরে ভুতুড়ে চিন্তা আসে সব। তৈরি হয়ে শোভেন বসে রইলেন, পরনে ধুতি, গায়ে পাঞ্জাবি, হাতে ঘড়ি। ভোরের আলো ফোটেনি, শোভেন তবু বসে আছেন। রাসু আসতে কমসে কম 3-3.5 ঘন্টা দেরি, কিন্তু শোভেন তো ঠিক রাসুর জন্য অপেক্ষা করছেন না, দিনটার জন্যই তার অপেক্ষা। রাত কেটে গেছে একথা ভাবতে বড় ভালো লাগে। উঠে দরজা জানলা খুলে দিলেন শোভেন। পাশের ফ্ল্যাটের বউটা কি এবার একটু ঘুমোলো? রাতে বংশীরও ভালো ঘুম হয়নি। নানান বাজে চিন্তায় মাথা গরম, এপাশ ওপাশ করে ভোর রাতে ঘুমিয়ে পড়ল। কদিন ধরেই দীপালি রূপালির বিপদের কথা তাকে বলছে, কিন্তু বংশী ভেবে পায় না তার কি করবার আছে। গতকালও বংশী দীপালিকে জিজ্ঞেস করেছে, ঠিক করে বলো রূপালির কি এখন অন্য কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার আছে? দীপালি বলে, কি করে বলবো, ও তো ভীষণ চাপা মেয়ে, কখনো কিছু ভেঙে বলে না। বংশী বলে, তাহলে সেই ছেলেটাকেই অ্যাকসেপ্ট করে নিক না, কাণ্ডটা ঘটিয়ে যখন ফেলেছে। দীপালি কেমন শত্রুতার চোখে তাকিয়ে বলে, ছেলেটাকে তুমি চেনো? না, কি করে চিনব? তাহলে বলতে না। সে ছেলে কত খুন খারাপি করেছে, কত ডাকাতি করেছে, তার ঠিক আছে কিছু? লেখাপড়া, কালচার কোনোটাতেই রূপালির ধারে কাছে দাঁড়াতে পারে না। অল্প বয়সের মতিভ্রম কি করে ফেলেছে, আর সেটাই অ্যাকসেপ্ট করতে হবে? বেশ লোক তো তুমি, নিজের বোন হলে বলতে পারতে ও কথা। বংশী একটু থতিয়ে যায়। সত্যিই তো, তার বোন পদ্ম ভাগ্যক্রমে একটি ভালো পাত্রকে ঘেঁটে তুলেছিল, নইলে সে যদি কোনো কুপাত্র জোটাতো তাহলে বংশী কি মেনে নিত? বংশী তবু একটু তর্ক বজায় রেখে বলে, ছেলেটাকে তুমি কি দেখেছ? দেখেছি, তবে ভালো মনে নেই। কেন? ভাবছিলাম। ভাবাভাবির কিছু নেই, সে ছেলে অ্যাকসেপ্টেবল নয়। তাছাড়া রূপালি তখন মাইনর ছিল। তুমি তোমার উকিল বন্ধুর কাছে একবার যাও। বংশী বড় একটা শ্বাস ফেলে। বাস্তবিক কথাটা তার খেয়াল ছিল না, তার তো একজন জবরদস্ত উকিল বন্ধু রয়েছে। বংশী বলে, তোমরা তো বলছো মামলা মোকদ্দমা করবে না, উকিল দিয়ে কি হবে? অন্য কোনোভাবে ব্যাপারটা সলভ না হলে মামলাই করতে হবে। আর ছেলেটার সঙ্গে তুমি গিয়ে দেখা করো, সে কি বলতে চায় শুনে এসো। আমি? বংশী চমকে যায়, বলে, আমি কেন? আমি তো তাকে চিনিই না। চেষ্টা করলেই পাবে, তবে ঝগড়াঝাটি করতে যেও না। বংশী খুব ভীতু লোক ছিল না কোনো দিন। একসময় সে রাস্তাঘাটে মারপিটও করেছে যাত্রার সঙ্গে, সাহসী বলে তার খ্যাতিও ছিল। কিন্তু নকশাল আন্দোলনের সময় যখন কলকাতার অলিতে গলিতে রাস্তায় ঘাটে হরবকত খুন হতে লাগলো, তখনই বংশীর সাহসটা গেল চুপসে। মারপিট এক কথা, আর খুন সম্পূর্ণ অন্য ব্যাপার। একটা লোককে দুটো চড় মারো, একটা ঘুষি বসিয়ে দাও, তাতে বংশীর আপত্তি ছিল না। কিন্তু কারো পেটে চাক্কু ঢুকিয়ে দেবে, গুলি করবে, কি বোমা মেরে ছ্যাদড়া ব্যাদড়া করে দেবে, এটা ভাবাই যায় না।
বড়বাজারে একবার মশলা কিনতে গিয়েছিল বংশী। তখন দুপুর সবে পেরিয়েছে। মশলাপট্টি ঘুরে মাসকাবারি জিনিসপত্র কিনে সবে বেরিয়েছে, তখনই লক্ষ লোকের ভিড়ের মধ্যে ঘটনাটি ঘটল। হ্যারিসন রোড আর স্ট্র্যান্ড রোডের মোড়ে একটা ট্রাফিক পুলিশ টিং টিং করে দাঁড়িয়েছিল। হঠাৎ কোত্থেকে 6-7 জন ছেলে এসে তাকে চোখের পলকে ঘিরে ফেলে। ঘেরবার কায়দাটাই অন্যরকম। সকলেই পুলিশটার দিকে পিছু ফিরে গোল হয়ে দাঁড়ায়। তাদের দুহাতে আড়াআড়ি ধরা 1.5 হাত লম্বা ছোড়া। সেই বুহের মধ্যে দুটো ছেলে পুলিশটার দুটো হাত চেপে ধরল। একটা ছেলে পিছন থেকে এক হাতে তার থুতনিটা চেপে ধরে মুখটা ওপর দিকে তুলে ধরল, ঠিক যেমন দাড়ি কামানোর সময় গলার দাড়ি চাঁচতে গিয়ে নাপিত তার খদ্দেরের মুখ ধরে ওপরে তোলে। ছেলেটা অবিকল সেইভাবেই পুলিশটার গলা কামিয়ে দিল যেন। কয়েক সেকেন্ডের মামলা। তারপরই ছেলেগুলো নানা দিকে দৌড়ে চলে যায় ভিড়ের মধ্যে। গলার নলিকাটা পুলিশটা মাটিতে পড়ে দাপাচ্ছে। অবশ শরীরে স্থির হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখেছিল বংশী। তারপরই এক অক্ষম রাগে তার হাত পা নিষ্পিস করে ওঠে। মনে হয় যদি ওদের একটা ছেলেকেও হাতের কাছে পায় বংশী, তাহলে উচিত শিক্ষা দিয়ে দেয়। কিন্তু সেই দৃশ্যটা দেখার পর থেকেই বংশীর সাহসটা কয়েক ধাপ সিঁড়ি নেমে এলো। না, এই যুগটা ফতো সাহসের যুগ নয়। জান নিয়ে টানাটানি, খুন এখন সস্তা। সেই থেকে বংশী কখনো রাস্তাঘাটে হুজ্জতে যায় না। কেমন একটা প্রাণের ভয় দেখা দিয়েছে। নকশাল আমল কেটে গেল, কিন্তু সেই ভয়টা রয়ে গেল বংশীর। বংশী বলেছিল, আমি ঝগড়াঝাটি করতে যাব কেন? কিন্তু ছেলেটা নিজেই যদি গড়বড় শুরু করে? সেই ভয় দীপালিরও। সে জানে তার স্বামীটা নরম মেজাজের লোক, যেখানে সেখানে হাঙ্গামা হুজ্জত বাঁধিয়ে ফেলে। সে অবশ্য এ খবর রাখে না যে বংশীর সেই সাহস আর নেই। তাই সে বলল, তোমাকে এসবের মধ্যে জড়াতে আমি চেয়েছি নাকি? জানি তো তুমি হয়তো মেরে টেরে বসবে, কিন্তু রূপালীর কি হবে বলো তো? বাড়িতে তো কাউকে বলা যায় না, বললে ভীষণ খারাপ ব্যাপার হবে। রূপালী একা ফেস করতে পারবে না। তাহলে বরং আমিই যাব, তোমার গিয়ে কাজ নেই। বংশী ঝাঁকি মেরে বলে, সর্বনাশ! তুমি কেন? তুমি নয় বাবু, আমিই দেখব কি করা যায়। সেই থেকে বংশীর দুশ্চিন্তা। কি করবে, কি করা সম্ভব? এক কথা, যাদবপুরে তার শ্বশুরবাড়ি হলেও জায়গাটায় সে খুব পরিচিত নয়। তাছাড়া যে ছেলেটাকে নিয়ে সমস্যা, সে কেমন ধরনের লোক জানা নেই। 3 নম্বর, যদি ছেলেটা বেগড়বাই করেই, তবে হয়তো লোকেরা ওর পক্ষই নেবে, বংশীর হয়ে কেউ দাঁড়াবে না। উকিল বন্ধুর কাছে গিয়েও ছিল বংশী। সুজিত সব শুনে বলল, কেস ছাড়া উপায় নেই। কিন্তু মামলা মানেই তো পাবলিসিটি। উপায় কি? বিয়েটা অ্যানাল্ট করে দেওয়া যায় না আপোষে? রূপালী তখন মাইনর ছিল তো। সে কোর্ট বুঝবে। বংশী হতাশ হয়ে ফিরে এলো। বংশীর জীবনের সবচেয়ে বড় পরামর্শদাতা হলো রাসু কাকা। বন্ধুর মেয়েকে শঙ্খর গলায় ঝোলাতে চাইছে। সাঁতরাগাছিতে পাত্রী দেখতে শোভেন্দ্রনাথকে নিয়ে যাওয়ার জন্য 7 সকালেই রাসু কাকা হাজির। বংশী রাসু কাকাকে শোয়ার ঘরে নিয়ে গিয়ে পরামর্শ করতে বসল। শুনে রাসু বললেন, ও পাড়ার সব আমি চিনতাম। ছেলেটার নাম কি বললি? হিরণময় চৌধুরী। খুব ডেসপারেট ছেলে নাকি? রাসুর মুখে উদ্বেগ নেই। প্রশান্ত হেসে বললেন, ডেসপারেট তো বটেই, সে আমরাও ছিলাম, এখনও আছে। ব্রিটিশ আমলে এই আমিও কিছু কম ডেসপারেট ছিলাম না। এই সেদিন বিধান রায়ের আমলেও লাঠি টিয়ার গ্যাস খেয়েছি। বুড়ো মানুষদের ওই দোষ, নিজের কথা তুলে ফেলেন যখন তখন। বংশী তাড়াতাড়ি বলল, এই ছেলেটাকে চেনেন নাকি? রাসু মাথা নেড়ে বললেন, মুখটা মনে পড়ছে না, তবে খোঁজ নিলে বেরিয়ে পড়বে সব। লোক লাগিয়ে দেবক্ষণ। বৌমা, তোমার চা কদ্দূর? বলেই রাসু ফের বংশীর দিকে তাকিয়ে বলেন, তোকে নাকি প্রভিডেন্ট ফান্ডে দিয়েছে? আর বলবেন না, সে একরকম তবু সয়, কিন্তু শুনছি নাকি আমেদাবাদে এবার ঠেলে দেবেই। এই কদিন আগে অফিসের একটা বিল পাশ করিয়ে দিলাম। দে আর নট গ্রেটফুল। বেদ সাহেব মহা হারামজাদা লোক, কিন্তু এফিশিয়েন্ট। দিল্লিতে খুব নাম করেছিল। আপনি একটু দেখবেন নাকি আমেদাবাদটা যদি আটকানো যায়? সারাদিন তো ওই আমার কর্ম, কারো এটা ঠেকাও, কারো ওটা আটকাও, কারো সেটা চালু করো। এইসব করে নিজের জন্য আর কিছু করা হলো না। তোরা সব অপগণ্ড শিশুর মতো কেন বলতো? হাত পা চোখ কান সব আছে, তবু অন্যের ওপর ঠেক দিয়ে চলবি কেন? হাঁক ডাক করে কাজ আদায় করতে পারিস না? আমাকে যেখান থেকে বলিস সেখান থেকে কাজ আদায় করে না দেবো। তোরা যে কি মিনমিনে পুরুষ হলি আজকাল, একদল মিনমিনে, অন্য দল খুনে। দীপালি চা নিয়ে এলো। রাসু হাত বাড়িয়ে চা নেওয়ার সময় বেশ ভালো করে দীপালিকে দেখে নিলেন। বংশী এই ব্যাপারটা লক্ষ্য করে প্রায়ই। রাসু কাকা মেয়ে ছেলে দেখতে ভালোবাসেন, আর দেখার সময় সম্পর্কটা বড় মনে রাখেন না। বংশী একটু অস্বস্তি বোধ করে বরাবরই।
কিন্তু কিছু করারও নেই। দীপালিও তেমন মেয়ে নয় যে পুরুষ মানুষ তাকালে সে সংকোচ করবে, বরং পুরুষের চোখ সে বেশ উপভোগই করে। রাসু বললেন, বুঝলে বৌমা, তোমার স্বামীটা একটি মেড়া। লোকসমাজে মুখ লুকিয়ে চললে কি কাজ হয়? মাথা উঁচু করে চলা চাই। আমরা ইংরেজ আমলে সাহেব বসদের সঙ্গে হাতাহাতি পর্যন্ত করেছি, আর এরা দিশি সাহেবদের ভয়ে কেঁচো হয়ে থাকে। তা তোমার বোন কি কাণ্ড ঘটিয়েছে শুনলাম। দীপালি একবার রোষ কষায়িত চোখে বংশীর দিকে তাকালো। কথাটা অন্য কাউকে বলা দীপালির পছন্দ ছিল না। এভাবেই ঘরের কথা হাটে ছড়ায়। দীপালি মাথা নিচু করে বলল, দেখুন না কাণ্ড, রূপালির দোষ নেই। ও তখন ছোট ছিল, ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ওকে দিয়ে সই করিয়েছে। রাসু হেসে বললেন, ওসব কথা তো কোর্টে টিকবে না। আর আমারও বয়স হয়েছে, অভিজ্ঞতা থেকে যা শিখেছি তাতে আমিও কথাটা মেনে নেব না। এসব ব্যাপারে কেউ কাউকে ভোলাতে পারে না। স্বেচ্ছাতেই সবাই সই করে, পরে কপাল চাপড়ায়। ওসব সেন্টিমেন্টাল পয়েন্ট বাদ দাও, বরং তোমার বোনকে একবার আমার সঙ্গে দেখা করিয়ে দিও, দেখবক্ষণ। বাসু শোভেনকে নিয়ে সাঁতরাগাছি রওনা হয়ে গেলেন। তারপর দীপালি আর বংশীর খুব ঝগড়া লাগলো। 10 তোমার জাগতিক সম্পদ আর কতটুকু অবশিষ্ট আছে দেখো হিরণময়। তোমার প্যান্ট শার্টের তলায় শতচ্ছিন্ন আন্ডারওয়্যার আর গেঞ্জি। এসব আর তোমার পোশাক নয়, এসব তোমার গায়ের চামড়ার মতো হয়ে গেছে। ডান পকেটে একটা ন্যাকড়ার মতো রুমাল, বাঁ পকেটে কিছু পয়সা। ওহ, তোমার রোদ চশমাকেও ধরো তার মধ্যে। কদফা পাচ্ছ হিরণময়? যদি কখনো সর্বহারার শাসন কায়েম হয়, তবে তোমার দাবি পাবে অগ্রাধিকার। তুমিই হবে রাষ্ট্রপতি, কারণ তোমার মতো এত হারিয়েছে কে বলো? কলকাতায় টেলিভিশন এলো হিরণময়, রেফ্রিজারেটর সস্তা হয়ে গেল, বাজার ছেয়ে গেল কত রকম ভোগ্যপণ্যে। মদের দোকানে গিয়ে দেখো একবেলায় একজন 150-200 টাকা উড়িয়ে দিচ্ছে হাওয়ায়, কয়েক মুহূর্তের অস্বাভাবিকতা কেনার জন্য। কত দোকান হয়েছে দেখেছো হিরণময়? তুমি জানো স্টেনলেস স্টিলের কেজি কত করে? কিংবা একটা 900 বর্গফুট ফ্ল্যাটের দাম সোনার ভরি কততে উঠল বলো তো? তুমি কি কখনো টের পাবে হিরণময় যে একটা গায়ে মাখার ইম্পোর্টেড সাবান 14 টাকায় বিকোয়? এসপ্ল্যানেডে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখো, কয়েকশো বিদেশি নতুন গাড়ি চলে গেল, যার এক একটার দাম লাখ টাকা ছাড়িয়ে। পেট্রোলের দাম 3 গুণ বাড়ল হিরণময়, তবু গাড়ির চলা কি কমছে? কমছে ট্রাফিক জ্যাম। তুমি কি ভুল লড়াই লড়তে তাহলে? কাদের জন্য লড়াই? তোমার চারদিকে এত সম্পদের আয়োজন দেখে কখনো তোমার মনে হয় না যে এদেশে সর্বহারাই মাইনরিটি? ফিরে এসো হিরণময়, ফিরে এসো হিরণময়। দেখো দেখো, সেদিনের সেই চমৎকার কিশোরী মেয়েটি না? হ্যাঁ, সেই তো। আজও দিদির সঙ্গে মার্কেটিংয়ে এসেছে। চারদিকে কেমন মার্কেটিংয়ের মচ্ছব পড়ে গেছে দেখছো? একদল কেবল পাগলের মতো কাঁচা খুলে দেদার কিনে যাচ্ছে, আর একদল বেচতে বেচতে গলদঘর্ম হয়ে গেল। মনে আছে শিলিগুড়ির ঠিকাদার অমলেন্দুর কথা? সেদিন 1 লাখ টাকার বিল পেমেন্ট পেল অমলেন্দু, নিট 50 বা 55 হাজার টাকা মার্জিন। অমলেন্দুর সেদিন আনন্দে মাথার ঠিক নেই। বিকেলে বউ আর ছেলে মেয়ে নিয়ে বিধান মার্কেটে ছুটল, গিয়ে উদ্ভ্রান্তের মতো যা দেখে তাই কিনতে চায়। বউকে, মেয়েকে, ছেলেকে কেবলই বলে, কেনো কেনো, কিনে ফেলো, যা খুশি, যত দামের খুশি। বউ তাকে ধমক দিয়ে বলল, যা, ওরকম করো না তো, লোকে আদেকলা ভাববে। বেশি এন্থু দেখালে দোকানদাররাও দাম চড়িয়ে বসে থাকবে। হিরণময়, সেদিন শিলিগুড়ির বিদেশি জিনিসের চোরাবাজার হংকং মার্কেটে কয়েক হাজার টাকার জিনিস কিনে নিল অমলেন্দু। কাজের জিনিস নয় কোনোটাই, সবই ফ্যান্সি দ্রব্য। তুমি আগাগোড়া তাদের সঙ্গে ছিলে সেদিন, মনে মনে রাগে ফুঁসছিলে অপব্যয় দেখে। আজকাল কোন মানুষ এত জিনিস কিনতে চায় বলো তো? আজও কি তোমার রাগ হয় হিরণময়? না, হয় না। এখন অনুভূতিগুলোর ধার কমে গেছে। রাগের আছেই বা কি? লোকে যে কেনাকাটা করছে এ তো খুব ভালো লক্ষণ। কদিন আগেই তো খবরের কাগজে সর্বভারতীয় বণিক সভার একটা রিপোর্ট দেখেছিলে, মনে নেই? দেশের দিকপাল ব্যবসাদাররা সেদিন বলেছিল, ভারতবর্ষের বাজারে কনজিউমার গুডস এত বেড়ে গেছে যে লোকে কিনে শেষ করতে পারছে না। আর বাজারে যখন ভোগ্যপণ্য বাড়ে তখন ক্রেতাদের আধিপত্যও বেড়ে যায় দেশের বাজারে। তাই তখন বিক্রেতার চেয়ে ক্রেতাদেরই পায়া ভারী। আর ক্রেতাদের আধিপত্য বাড়া মানেই দ্রব্যমূল্যের হ্রাস, তাই তো? যদি তাই হয় তো গড়পড়তায় সাধারণ মানুষেরই সুবিধে। অর্থনীতি তত্ত্ব যাই বলুক,
তুমি জানো টেলিভিশন বা ফ্রিজের দাম কমলেও চালের দর নামেনি তেমন। তুমি জানো প্রতি বছর বাড়ছে কাপড় বা জুতোর দাম। 14 টাকার ইম্পোর্টেড সাবান ঝপাঝপ বিক্রি হয়ে যায় ঠিকই, কিন্তু 3 টাকার চাল কিনতে এসে একজন শ্রমিক অনেকক্ষণ দাঁড়িয়ে চিন্তা করে। থাকগে হিরণময়, বরং ওই কিশোরী মেয়েটাকে দেখো, কি সুন্দর একটা লেবু রঙের ঘাগরা আর দুধসাদা পলিয়েস্টারের জামা পরে আছে ও। প্লাক করা ভ্রু চিকন করে এঁকে এসেছে, মাথার চুল ঘাড় পর্যন্ত ছাঁটা। নতুন খোলস ছাড়লে সাপের গা যেমন, ওর গায়ের চামড়া তেমনি সতেজ। ডান হাতে এই বড় একটা অটোমেটিক ঘড়ি। ওর দিদিকে দেখেছো, যেমন সুন্দরী তেমনি সাজতেও জানে। বুক পিঠে অনেকখানি গভীর করে কাটা ব্লাউজ গায়ে। শাড়িটা বোধহয় জাপানের, জংলা ছাপ তাতে। চুল কিছু খাটো করে ছাঁটা, সঙ্গে বাচ্চাটাকে পাউডারে চুবিয়ে এনেছে। তার পরনের পোশাক দেখেছো, ডোনাল্ড ডাকের ছবিওয়ালা জামা গায়ে। ও জামাটাও কম দামি নয়। একটু তাকিয়ে থাকো ওদের দিকে হিরণময়, ভালো লাগবে। সুন্দর যা কিছু আছে সবই চেয়ে দেখতে হয়। দেখো দেখো, ওই কিশোরী মেয়েটি তোমাকে পাগল ভাবে। তা তুমি কি আর একটুও পাগল নও? একটু একটু পাগল তো তুমি ঠিকই। কিশোরী মেয়েটি তার দিদির সঙ্গে নতুন বড় দোকানটায় ঢুকে গেল। অনেকক্ষণ ধরে চেয়ে দেখল হিরণময়। আজ বড় কটকটে সাদা রোদ উঠেছে, বালি ভাজা গরম, ঘামে ভেপসে যাচ্ছে হিরণময়ের আকাচা কুটুগন্ধ জামা প্যান্ট। দাড়ির গোড়ায় গোড়ায় জমছে ঘাম, কপাল থেকে ঘামের স্রোত নেমে আসছে চোখে। তবু হিরণময়ের তেমন কষ্ট হয় না। রোদ বৃষ্টি শীত সে অনায়াসে কাটায়। জিলিপি খেয়েছিল সকালে, অম্বলের ঢেকুর উঠল, গলা বুক জ্বলে যাচ্ছে অম্বলে। কড়ার নিচে ব্যথাটা এইমাত্র শুরু হলো। আগে খুব চারদিকে নজর ছিল হিরণময়ের, আজকাল কেমন ভোঁতা হয়ে যাচ্ছে সে। অনেকক্ষণ আগেই তার লক্ষ্য করা উচিত ছিল যে বাজারের নতুন দোতলা বাড়িটায় উঠবার সিঁড়ির নিচে ছায়ায় দাঁড়িয়ে কয়েকজন তাকে নজরে রাখছে। হিরণময়ের চোখের দৃষ্টি খুবই ভালো, দেখতে তার ভুল হয় না। তবু রোদ চশমাটা খুলে হিরণময় ভালো করে দেখল। ওদের মধ্যে জনা দুয়েককে হিরণময় চেনে। একজনের সঙ্গে তার প্রগাঢ় বন্ধুত্ব ছিল ছেলেবেলায়। এখন সে বন্ধু না শত্রু তা বোঝা মুশকিল। অভ্যাসবশেই হিরণময় বুঝতে পারে এক্ষুনি তার এ জায়গা ছেড়ে চলে যাওয়া দরকার। সে হুজ্জতের গন্ধ পাচ্ছে। আগের মতো দ্রুত পালাতে পারে না হিরণময়। শরীর মন দুই বড় ধীর হয়ে গেছে। আজকাল ঘুরে দাঁড়াতে সময় লাগে। জোরে হাঁটতে গিয়ে মনে হয় পণ্ডশ্রম, কোথাও তো যাওয়ার নেই। বড় দোকানটা থেকে কিশোরী মেয়েটি বেরিয়ে এলে আর একবার তাকে দেখত হিরণময়। দেখতে বড় ইচ্ছে করছিল, শুনতে ইচ্ছে করছিল মেয়েটি আজও তাকে পাগল বলে কিনা। কিন্তু অপেক্ষা না করাই ভালো। হিরণময় আস্তে আস্তে হাঁটতে লাগলো। চালপট্টির ভেতর দিয়ে সরু গলি ধরে চলতে চলতে সে আপন মনে খামোখা একবার বলে উঠল, দুঃশালা। এ অঞ্চলে তার চেনা জানা মানুষ বিস্তর, কাজেই এতদিন অনুপস্থিতির পর ফিরে এসেছে বলে তাকে কেউ কেউ তো নজর করবেই। যারা নজর করে তাদের মধ্যে কিছু আছে নিছক কৌতূহলী, আর কিছু মতলববাজ। কারো নজরই হিরণময় সইতে পারে না। 8B বাসের স্ট্যান্ডটাই তার সবচেয়ে প্রিয় জায়গা। আস্তে ধীরে হেঁটে হিরণময় চলে এলো স্ট্যান্ডে। গোটা দুই খারাপ বাস দাঁড়িয়ে আছে, একটার মেরামতি চলছে। হিরণময় একটা বাসের দোতলায় উঠে গেল। ছায়ার দিকে একটা সিটে বসে রইল চুপচাপ। এইভাবে বসে থাকতে তোমার কেমন লাগে হিরণময়? কখনো তুমি একা একা থাকতে পারতে না আগে। অনেকক্ষণ নিঃসঙ্গ চুপচাপ নিজের মনে বসে থাকা তোমার অসহ্য ছিল। আজকাল পারো কি করে? একটা সময় ছিল যখন তুমি ভূতের ভয় পেতে। মল্লিদাদা মরে যাওয়ার পর দীর্ঘকাল একা ঘরে শুতে পারতে না। এখন পারো। আজকাল একটিও কথা না বলে তোমার একদিন দুদিন কেটে যায়। যদি বা কোনোদিন বলো, সে মাত্র দুটি একটি সংক্ষিপ্ত কথা। এইভাবে একদিন ভাষা ভুলে যাবে না তো হিরণময়? দোতলার সিঁড়ি বেয়ে কে উঠে আসছে, বেড়ালের মতো নিঃশব্দ পা। শুনছ? সাবধান হতে তোমার আজকাল ইচ্ছে করে না। তুমি নিরুদ্বেগে বসে আছো। চাপা স্বরে কে ডাকে, হেরু। হিরণময় উদাস চোখ ফিরিয়ে চায়। শান্তি। কোনো জবাব না দিয়ে হিরণময় আবার মুখ ফিরিয়ে নেয়। একটু আগে বাজারের সিঁড়ির কাছ থেকে শান্তি তাকে লক্ষ্য করছিল। শান্তি কাছে এলো, সামনের সিটে বসে শরীর ঘুরিয়ে হিরণময়ের দিকে চেয়ে বলল, কবে এসেছিস? হিরণময় তার সস্তা সিগারেটে টান দিয়ে বলে, এই তো কিছুদিন। কেন এসেছিস? এমনি। লোকে জানে পুলিশ তোকে মেরে ফেলেছে। হিরণময় জবাব দিল না। শান্তি একাগ্র চোখে চেয়ে আছে। বেঁটে ফর্সা নাদুস নুদুস চেহারা শান্তির। আগে খুব রোগা ছিল। পরনে রঙিন খদ্দরের পাঞ্জাবি আর ধুতি। সকালে দাড়ি কামিয়েছে। খুব দায়িত্বশীল নাগরিকের মতো মুখভাব।
শান্তি বলল, এভাবে ব্রড ডেলাইটে ঘুরে বেড়াচ্ছিস, যে কোনো সময় পুলিশ তুলে নিয়ে যাবে। হিরণময় চুপ করে থাকে। তার যাবতীয় সহযোদ্ধাদের কেউ জেলে, কেউ মারা গেছে, কেউ অন্য দলে ভিড়েছে, কেউ আর অবশিষ্ট নেই। হিরণময় তাই মাথা ঘামায় না। সে জবাব দিল না দেখে শান্তি নিজেই আবার বলে, যদি পুলিশে নাও ধরে তবু অন্যরকম বিপদ আছে, সেটা কি বোঝাতে হবে? হিরণময় তার রোদ চশমার ভেতর দিয়ে শান্তির দিকে চেয়ে রইল। কোনো কোনো লোকের কথার জবাব দিতে তার ইচ্ছে করে না। খুব অভদ্রের মতোই সে চুপ করে থাকতে পারে। শান্তি বলল, অনেক খুন করেছি শেরু, সবাই কিন্তু সেসব ভুলে যায়নি। বদলা নিতে অনেকেই আসবে। হিরণময় সিগারেট ফেলে দিয়ে আরেকটু হেলে বসে বলল, তোদের এদিককার রাস্তাঘাট খুব ভালো হয়ে যাচ্ছে না? অপ্রাসঙ্গিক কথাটা শুনে শান্তি একটু অবাক হয়। তারপর সামান্য উত্তেজনার স্বরে বলে, ছেলে মানুষই করিস না হিরু, চলে যা। এখানে চারদিকে তোকে নিয়ে কথা হচ্ছে, সময় থাকতে চলে যা। কে তোকে এখানে আসার বুদ্ধি দিয়েছে? হিরণময় জবাব দেয় না, চোখ বুজে থাকে। শান্তি আস্তে করে বলে, তুই আমার ছেলেবেলার বন্ধু, আমি তোর খারাপ চাইতে পারি না। যদি বাড়ির লোকজনকে দেখতে এসে থাকিস তবে চল, আমি তোকে সঙ্গে নিয়ে যাব, দেখা করে চলে যা। হিরণময় চোখ খুলে বলে, তুই সঙ্গে করে নিয়ে যাবি? কেন, তুই থাকলে কেউ আমাকে কিছু বলবে না? শান্তি আত্মবিশ্বাসের গলায় বলে, না, আমি থাকলে কেউ কিছু বলবে না। কেন, তুই কি লিডার? সে যাই হোক, তুই রাজি কিনা বল। আমি বাড়ির কাউকে দেখতে আসিনি। তবে আমি কোথাও আসিনি। ঘুরতে ঘুরতে যখন যেখানে হোক থেকে যাই, আবার চলে যাব কোনো দিন। ভাবছিস কেন? শান্তি আর সে শান্তি নেই। হয়তো সে এই এলাকার কেউকেটা হয়ে গেছে। খুব দায়িত্বের সঙ্গে সে বলল, কিন্তু মনে রাখিস, আমরা এ অঞ্চলে অশান্তি চাই না। একসময়ে অনেক গণ্ডগোল হয়েছে। যদি আর কিছু হয় তবে আমরা বরদাস্ত করব না। কি হবে সেটা নির্ভর করছে তোর ওপর। আমরা এখনও জানি না তুই এখানে কেন এসেছিস। শান্তির গলার স্বর রীতিমতো কড়া। হিরণময় টের পায় নিচে শান্তির দলবল দাঁড়িয়ে অপেক্ষা করছে, ইঙ্গিত মাত্র উঠে আসবে। সেই জোরেই শান্তি তাকে শাসন করে যাচ্ছে একতরফা। হিরণময় আস্তে করে বলে, আমি কিছু করব না। তার গ্যারান্টি কি? হিরণময় তেমনি মৃদুস্বরে বলে, গ্যারান্টি কিসের? আমার আর কিছু করার নেই, আমি এখন রিটায়ার্ড। বলে এই প্রথম হিরণময় একটু হাসে। শান্তি অনেকক্ষণ তার দিকে চেয়ে থাকে। তারপর সিগারেটের প্যাকেট বের করে হিরণময়কে একটা দেয়, নিজে একটা ধরায়। একটু নড়ে চড়ে বসে শান্তি বলে, তুই পালবাজারে উপেনের দোকানে থাকিস না? শুধু রাত্রে। আমরা সব খবর রাখি। ও জায়গাটা তোর পক্ষে খুব সেফ নয়। কেন? কেন কেন করিস না, সেফ নয় আমি বলছি। শান্তি একটু উষ্মার গলায় বলে। হিরণময় অসহায় ভাব দেখিয়ে বলে, আর কোথায় উঠব? অ্যাটলিস্ট আমাকে অ্যাপ্রোচ করতে পারতিস। তোকে? হিরণময় অবাক হয়ে বলে, কেন তোকে কেন? আমি তোকে শেল্টার দিতে পারতাম। হিরণময় আবার টের পায় শান্তি কেউকেটা হয়েছে। এখন হয়তো এই এলাকা ও শাসন করে। হিরণময় মাথা নামিয়ে বলল, মনে রইল, দরকার হলে যাব। শান্তি একটু ইতস্তত করে বলে, একটা কন্ডিশনে তোকে আমি এখন থেকেই শেল্টার দিতে পারি। কন্ডিশনটা জানতে ইচ্ছে হলো না হিরণময়ের, শুধু চেয়ে রইল। শান্তি বলল, আমরা কিছু ছেলে মিলে এখানে নানা রকম গঠনমূলক কাজ করছি। গঠনমূলক শব্দটা খট করে কানে লাগে। ভীষণ সাধু ভাষা। কোনো কথাতেই হিরণময়ের আজকাল বড় একটা হাসি পায় না, কিন্তু এ কথাটাই পেল। সে একটু কৌতূহলের সঙ্গে বলল, গঠনমূলক? শান্তি তেমনি জোরালো আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমরা একটা যুব আন্দোলন গড়ে তুলছি। যুব আন্দোলন কথাটায় আবার হিরণময় প্রায় হেসে ফেলে। শান্তি হয়তো বুঝতে পারল তার কথা হিরণময়কে তেমন ইমপ্রেস করছে না, তাই হঠাৎ সে আবার একটু তেড়া হয়ে বলে, আমরা তোকে দুটো অল্টারনেটিভ দিচ্ছি, আইদার জয়েন আস অর লিভ দিস প্লেস। হিরণময় মাথা নেড়ে জানালো যে সে বুঝেছে। শান্তি দাঁড়িয়ে বলল, যদি জয়েন করতে রাজি থাকিস তবে আমার বাড়িতে চলে আয়, আমি তোকে শেল্টার দেব, কেউ কিছু বলবে না। একটু ভেবে কাল আমাকে জানাস। বাজারের দোতলায় নতুন কফি হাউসে বিকেল 5টার পর আমাকে পাবি। হিরণময় শান্তির দেওয়া সিগারেটটায় শেষ টান দিয়ে বলল, আচ্ছা। শান্তি বাস থেকে নেমে গেলে হিরণময় একা বসে রইল অনেকক্ষণ। শান্তির কথা সে একদমই ভাবছিল না। তার কেবল মল্লি দাদার কথা মনে পড়ছে। কেন যে সেই লোকটার কথা আজকাল মনে হয় এত?
রাত 12:30 যখন শুতে এলো হিরণময়, তখন উপেন সদ্য কাজ শেষ করে উঠেছে। মেশিনপত্র গোছাতে গোছাতে গম্ভীর মুখে বলল, তোমার খোঁজ হচ্ছিল। কে? দুটো ছেলে এসেছিল রাতের দিকে। তারা ভালো ছেলে নয়। কাল বিকেলে তোমাকে কফি হাউসে যেতে বলে গেল। শান্তির লোক পাঠাচ্ছে। হিরণময় খুব অবাক হলো না। ওরা জানতে চায় সে রং বদল করতে রাজি কিনা। এই কূট প্রশ্নের উত্তর সে নিজেও তো জানে না। সে কি এখনও পুরনো আদর্শে বিশ্বাসী নাকি নয়, সে আজকাল এসব তো ভাবেও না। উপেন চলে গেলে মোম জ্বালিয়ে হিরণময় বসল। সিগারেট ধরিয়ে চুপচাপ জেগে রইল অনেকক্ষণ। ভোরের দিকে হিরণময় স্বপ্ন দেখছিল, সেই সুন্দরী কিশোরী মেয়েটি একটা নির্জন রাস্তায় তার মুখোমুখি দাঁড়িয়ে। হিরণময় চেঁচিয়ে বলল, খোকি বলো, আমি পাগল, বলো বলো। মেয়েটি বলছে না। ভয়ে কাঠ, তার মুখ সাদা, চোখ বড় বড়, এক পা করে পিছিয়ে যাচ্ছে। হিরণময় বলে, ভয় পেও না, তোমার মুখে পাগল শুনতে যে আমি ভালোবাসি, বলো, একবার বলো। মেয়েটা বলছে না, পিছিয়ে যাচ্ছে, কেবলই পিছিয়ে যাচ্ছে। উপেন এসে যখন ঘুম থেকে তুলল, তখন হিরণময়ের মনে হলো বহুকাল ধরে ক্রমান্বয়ে ঘুমের মধ্যে সে যেসব দুঃস্বপ্ন দেখেছে তার মধ্যে এই স্বপ্নটাই ছিল সবচেয়ে ভালো। স্টেশন রোড থেকে বাস স্ট্যান্ড, সেখান থেকে বাজার, বাজারের এলাকা ছেড়ে ইব্রাহিম রোড ধরে খানিক দূর হাঁটা, কখনো বাসে উঠে যোগুর কাছে যাওয়া, কখনো কচিত ইউনিভার্সিটির মাঠে পুকুরের ধারে বসে থাকা। খুব বেশি দিন এরকম ভালো লাগবে না হিরণময়ের। অনেক বেলায় হিরণময় টের পেল আজ রবিবার। আজকাল বার বা তারিখের হিসেব থাকে না। অন্নপূর্ণা বস্ত্রালয়ের সামনে দাঁড়িয়ে চলতি বাসে তেমন ভিড় নেই দেখে একটু অবাক হয়েছিল। 5 নম্বর বাসের জানালা দিয়ে হাসি মুখ বের করে এক ভদ্রলোক রাস্তার এক চেনা লোককে ডেকে বলল, আরে ভাই, আজ রোববার তো আমাদের কি, খবরের কাগজের চাকরিতে কি আর রবি শনি বলে কথা আছে? তাহলে আজ রবিবার, শান্তির সঙ্গে আজ বিকেলে দেখা করার কথা। দেখা করবে কি হিরণময়? না করলে শান্তি আবার আসবে, লম্বা চড়া উপদেশ দেবে, ব্রেন ওয়াশের চেষ্টা করে যাবে। 2-4 ঘা মার খাওয়া বরং তার চেয়ে ভালো। শান্তিকে কি বলার আছে তার? সে তো কোনো সিদ্ধান্ত নেয়নি, এমনকি প্রস্তাবটা নিয়ে ভাবেনি পর্যন্ত 5 মিনিট। গঠনমূলক আর যুব আন্দোলন গোছের কথা শুনলে তার যে এখনও হাসি পায়।